সহপাঠীর সঙ্গে মারামারি করেছে আর তার জন্য সপ্তম শ্রেণীর পড়ুয়াকে শাস্তি দেওয়া হলো। বেধড়ক মার আর মারধরে গুরুতর জখম পড়ুয়া। হাওড়া হাসপাতালে ভর্তি জখম পড়ুয়া। যেমনটা বললাম, বন্ধুর সঙ্গে মারামারি করেছে আর তার জন্য সপ্তম শ্রেণীর পড়ুয়াকে মারধর করলো স্কুল পরিচালন সমিতির সম্পাদক দেবাশিস রয়েছে। দেবাশিস, প্রথমেই প্রশ্ন উঠবে যে পড়ুয়া তার সহপাঠীর সঙ্গে মারামারি করেছে, এইভাবে কোনো পড়ুয়াকে শাস্তি দেওয়া যায় যে বেধড়ক মারধর করা হলো? আর 2 নম্বর প্রশ্ন, যেখানে স্কুলের শিক্ষক রয়েছেন, প্রধান শিক্ষক রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল পরিচালন সমিতির সম্পাদক এভাবে শাস্তি দিলেন কেন? দেখো, প্রশ্ন দুটোই কিন্তু একেবারে সঠিক প্রশ্ন। তাই প্রশ্নের উত্তর খুঁজতে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। আর গার্জিয়ানদের তরফ থেকে, অভিভাবকদের তরফ থেকে কিন্তু একাধিকবার এই ঘটনা ঘিরে স্কুলে বিক্ষোভও দেখানো হয়েছে। মোহাম্মদ শাহজাদা, যিনি এই স্কুলের পরিচালন কমিটির সম্পাদক, প্রশ্নটা সেখানেই যে স্কুলের সহপাঠীর সঙ্গে দুষ্টুমি করা বা মারামারি করা, এটা তো একটা ছাত্রীদের একটা স্বাভাবিক আচরণ, সেটা করবে। এবং শিক্ষক যারা রয়েছেন তারা গার্জিয়ান কল করতে পারেন, তারা শাস্তি দিতে পারেন বিভিন্ন রকম। কিন্তু এইভাবে মারধর করাতে একটা ছাত্রকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, যার একটি চোয়াল কার্যত কিন্তু গুরুতর আহত, সেখানে কিন্তু ট্রিটমেন্ট চলছে। একই সঙ্গে তার শির দ্বারাতেও কিন্তু একাধিক আঘাত রয়েছে। কিন্তু এই মারধরের অভিযোগটা যদি শিক্ষকের বিরুদ্ধে উঠতো, হয়তো এতটা না হলেও শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠতো, সেটাও মেনে নেওয়া যেত। কিন্তু পরিচালন সমিতির সম্পাদক তিনি কেন স্কুলে ঢুকে একজন ছাত্রকে মারধর করবেন? তিনি তো স্কুল কিভাবে পরিচালন হচ্ছে, কিভাবে চলছে, পরিকাঠামোগত সব বিষয়ে নজর রাখবেন। না করে তিনি কেন প্রধান শিক্ষকের ওপরে উঠে এই শাস্তি দিলেন? এমনকি শুক্রবার যখন এই ঘটনা ঘটে, তার আগে এই যে দুই ছাত্র মারামারি করেছে, তাদের দুটি পরিবারকেই কিন্তু ফোন করে ডাকা হয়েছিল তাদেরকে নিয়ে কথা বলার জন্য। কিন্তু তাই সেই স্টুডেন্টের পরিবার আসার আগে তাদেরকে এইভাবে মারধর করা কেন হলো, তা নিয়ে কিন্তু অভিযোগ তৈরি হচ্ছে। শোনাই আহত পড়ুয়ার মা কি বলছেন, আসুন শুনে নিন। बच्चा रो रहा है, इस तरह से कान रगड़ रहा है। हाँ, हम बोले बाबू तुमको क्या हुआ, कौन मारा तुमको? तो बोला जा रहा है कि आप अपना बच्चा को साहस दे रही हैं, आपका बच्चा इसीलिए तो खराब हो रहा है। इसको ना सर मारे हैं, सर कौन सा सर मारे हैं? सयादा सलीम मारे हैं उसको पनिश किए हैं। क्यों पनिश किए हैं? एक गार्जियन का सिर्फ कॉलिंग पे गार्जियन आया था बोलने के लिए कि बच्चा झगड़ा होता है, ठेला टोली में चोट लग जाएगा। तो ये चीज आप देखिए, बोलिए इस बिना पे मेरा बच्चा को इतना मारा गया। যার বিরুদ্ধে এই মারধরের অভিযোগ, মোহাম্মদ শাহজাদা, তিনি কি বলছেন শুনুন। हम लोग तो बच्चों को नर्सरी से पढ़ा रहे हैं। हम लोग जो जैसे गार्जियन अपने बच्चों को सबकत करता है, उसी हिसाब से हम लोग अगर डांट दिया, उल्टा करा दिया और एक आध कपड़ा अगर मार दिया, तो अपना बच्चा समझ के आदमी करता है। ये नहीं है कि ये मेरा अपना बच्चा है। और हमको जो है, जब वहाँ पर लोग गए थाना या हॉस्पिटल, तो हम हॉस्पिटल भी गए, थाना भी गए, और कोई भी इलाज में अगर कुछ भी होगा उसका गार्जियन के साथ भी हम लोग खड़े हैं। गार्जियन है हम लोग जो ऐसा नहीं चाहेंगे। हम लोग का मकसद है मेरा बच्चा जो है बदमाशी करने के लिए जो है स्कूल नहीं है, बच्चा पढ़े और डिसिप्लिन में पढ़े। দেবাশিস রয়েছে সরাসরি। দেবাশিস, এই গোটা ঘটনায় স্কুল কর্তৃপক্ষ তাদের কি বক্তব্য? দেখো, স্কুল কর্তৃপক্ষের কাছে আমরা গেছিলাম এবং সেই স্কুলে বসেই যিনি অভিযুক্ত সম্পাদক মোহাম্মদ শাহজাদা, তিনি সেখানে কিন্তু বক্তব্য দিয়েছেন যে তিনি শুধুমাত্র শাসন করার জন্য একটু মারধর করেছিলেন, কিন্তু এতটা মারধর করা হয়নি বলে তিনি দাবি করছেন। এবং এই ধরনের শাসন তিনি একেবারে স্কুলের কর্মী বা স্কুলের শিক্ষকদের সামনেই করেছেন, তাও তিনি কিছুটা স্বীকার করেছেন। তবে এই যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার গুরুতর আঘাত, এই বিষয়টা তিনি কিন্তু মানতে চাননি। এদিকে স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে কোন রকম মুখ খুলতে চায়নি। প্রশ্নটা সেখানেই উঠছে, এই মোহাম্মদ শাহজাদা এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ দেবাশিস। খাবার জলের সমস্যা আর এই প্রতিবাদে এই কলসি বালতি নিয়ে পিএইচই দপ্তরের সামনেই অবস্থান। কোথায়? জলপাইগুড়ির একাধিক জায়গায় পানীয় জলের সমস্যা, পরিষেবা না মেলার অভিযোগ তুলছেন স্থানীয়রা।
শান্তনু রয়েছে প্রতিনিধি। শান্তনু, প্রথমে জানতে চাইবো কতদিন ধরে এই পরিস্থিতি, মানে স্থানীয় বাসিন্দারা কতদিন ধরে এই দুর্ভোগ ভুগছেন? দেখো, বাসিন্দাদের যেটা অভিযোগ, তারা দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে কিন্তু এই সমস্যা ভুগছেন। এই 3টি গ্রামের এই যে 3টি পাড়া রয়েছে, এখানকার বাসিন্দার সংখ্যা প্রায় বলা যেতে পারে 2000-এর বেশি। এই মানুষগুলোর জন্য একটি মাত্র কল বরাদ্দ রয়েছে, কিন্তু সেই কলের মাঝে মধ্যেই বিকল হয়ে যায়, খারাপ হয়ে যায়। তার ফলে কিন্তু এই মানুষজনকে অন্য পাড়ায় গিয়ে জল আনতে হয়, বিশেষ করে শহর সংলগ্ন শহর তাদেরকে দূর দূরান্ত থেকে জল নিয়ে যেতে হয় এবং অনেককে কিনে খেতে হয়। এই সমস্যার কথা তারা কিন্তু একাধিকবার প্রশাসনকে জানিয়েছেন, বিডিওকে জানিয়েছেন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জানিয়েছেন, কিন্তু বাসিন্দাদের অভিযোগ কোনো রকম ভাবে সেই সমস্যার সমাধান হয়নি। পঞ্চায়েত নিজে কিন্তু এই সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল, কারণ তিনিও কিন্তু একাধিকবার প্রশাসনকে জানিয়েও কিন্তু বলা যেতে পারে আজকে তিনি যারা আন্দোলনে নেমেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন। এবং তারও বক্তব্য, কেন শান্তনু প্রশাসনের বক্তব্য সেখানে জলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু এই নেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন ধরে না নেওয়ার নিয়ে কিন্তু এই দ্বন্দ্বটা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রতিবারই নির্বাচনের সময় হোক বা অন্যান্য সময় প্রতিশ্রুতিটা মেলা হয় যে এখানে পানীয় জলের ব্যবস্থা করা হবে, আরো বেশ কয়েকটি কলের ব্যবস্থা করা হবে, কিন্তু তার কথার কথা কিন্তু বাস্তবে তা বাস্তবায়িত হচ্ছে না। তার ফলে কিন্তু এই মানুষগুলোকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটা এলাকায় দর্শকদের বিক্ষোভকারীরা তাদের নির্দিষ্ট কি অভিযোগ? জল নাই আমাদের গ্রামে, অনেক দূর দূরান্ত থেকে জল আনতে হচ্ছে, খাওয়ার জল নাই, কিনে খাচ্ছি। আমাদের দীর্ঘদিন ধরে সানুপাড়া, কেরানীপাড়া, দেউনিয়াপাড়া এই 3টা পাড়ায় জলের খুবই সমস্যা। প্রতিবার প্রতিশ্রুতি দিলেও এই জলের সমস্যা আর মিটতেছে না। বাধ্য হয়ে আমরা এখানে আজকে ধর্ণা কর্মসূচি পালন করতেছি। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, সমস্যা মিটছে না, এমনটা অভিযোগ করছেন বিক্ষোভকারীরা, স্থানীয় বাসিন্দারা। তবে গত বৃহস্পতিবার এখানেই পাইপ বসানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাইপ বসানো দেরি রুখতেই ডেডলাইন বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পিএইচির কাজটা স্লো চলছে বলে আমরা একটা মিটিং করতে আমি সিএসকে বলেছি অলরেডি। আই এম নট স্যাটিসফাইড। পাইপ পড়লেও অনেক জায়গায় লোকে জল পায়নি, এটা আমার কাছে খবর আছে। কি করে তাড়াতাড়ি করা যায়, স্পিড আপ করা যায়। যারা করবে না, নন কোঅপারেশন করবে, তাদের সরিয়ে দাও, দরকার হলে নতুন লোক দিয়ে কাজ করা। কিন্তু আমরা চাই আর 2 বছরের মধ্যে, আমি 1 বছর দিলে আরো খুশি হব। আর আমি জমি তখন নতুন করে আবার দেবো, আগে যেখানে পাইপ পড়ে আছে সেই জলগুলো আগে কমপ্লিট করবে, তারপরে এটা আমার প্রায়োরিটি প্রোগ্রাম। খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক, তার শ্বশুর বাড়িতে হুকিং করে বিদ্যুৎ, একটা নয় 2টো বাড়িতে বিদ্যুৎ চুরি করে দিনের পর দিন চালানো হচ্ছিল লাইট, ফ্যান, আর এই নিয়েই জোর শোরগোল। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগ, এটা তাঁর শ্বশুর বাড়ি, দোতলা বাড়ি, কিন্তু এই বাড়িতেই লাইট জ্বলে, ফ্যান চলে হুকিং করে, চুরির বিদ্যুতে। খণ্ডঘোষের তাঁতিপাড়া, এখানেই দোতলা বাড়িতে থাকেন বিধায়কের 2 শালা। বাড়ির সামনে দিয়ে গিয়েছে ইলেকট্রিকের তার, সেখান থেকেই হুকিং করে বিদ্যুৎ চুরি। 2টি তার ঢুকে গিয়েছে তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়িতে। অভিযোগ, দিনের পর দিন এভাবেই চলছে। এরকম কতদিন ধরে চালাচ্ছেন হুকিং? বেশি না, ছিল এটা। 2টো বাড়িতেই কি মানে হুকিং করা আছে? না, এটাই রিসেন্ট করলাম। আর ওই বড় বাড়িটা তো হুকিং করা? ওটা এখন কারেন্ট নিয়ে নেয় বলে এখন দিয়ে আছে। দোতলা বাড়ির পাশেই মাটির বাড়ি, এটাও তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়ি। এখানে থাকেন বিধায়কের শ্বশুর এবং শাশুড়ি। বিদ্যুৎ চুরি করে এই বাড়িতেও জ্বলে লাইট, চলে ফ্যান। কারেন্ট আছে আমার, হুকিং করা আছে তো? হ্যাঁ, হয়নি তো, এটা তো অন্যায়। ঠিকই আপনি রাখবেন নাকি? রাখবেন। তৃণমূল বিধায়কের বক্তব্য, এটা শ্বশুর বাড়ির বিষয়, কেউ অন্যায় করলে প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা এগুলো এসবিসি ডিপার্টমেন্টকে বলবো, এগুলো একটু ফিল্ড ইনকোয়ারি করে ভেরিফাই করে ব্যবস্থা নেওয়ার জন্য। বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।